জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমে আজকের ক্লাসের প্ল্যান্ট প্যাথোলজি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশন কোর্সের কোড হচ্ছে 233003, লেকচার নাম্বার 7। আজকের লেকচারের টাইটেল হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। আমি রাসেল কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি হরগঙ্গা কলেজ, আজকের লেকচারটি কন্ডাক্ট করছি। তো তোমরা সকলেই জানো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস সম্পর্কে, তোমাদের পূর্ব জ্ঞান আছে যে উদ্ভিদের যে গ্রোথ, সে গ্রোথকে যে নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী কিছু জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদ নিজেই প্রাকৃতিকভাবে উৎপন্ন করে বিভিন্ন মেটাবলিজমের মাধ্যমে, এবং যেগুলো তাদের মরফোলজিক্যাল বৃদ্ধিতে সহায়তা করে। কোনো কোনো রেগুলেটরস আবার বাধা সৃষ্টি করে, বৃদ্ধি জড়তা নিয়ে আসে। এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং এগুলো আবার কৃত্রিম ভাবে প্রয়োগ করেও আমরা বাণিজ্যিক উপায়ে এগুলোর ব্যবহার আমরা দেখে থাকি। তো আসো আমরা আজকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস এর ক্লাসটা শুরু করি। তো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস বা আমরা যেটাকে ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোন বলি, তো এখানে আমরা জানি যে এটা একটি অর্গানিক কম্পাউন্ড। এটা প্রাকৃতিক ভাবে হতে পারে, ইদার ন্যাচারাল অর সিনথেটিক, অথবা এটা তোমার সিনথেটিক বলতে, কৃত্রিম বলতে বাইরে থেকেও এটা প্রয়োগ করা যেতে পারে, যেটা গাছের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করে, এবং বিপাকীয় প্রক্রিয়াগুলোর ফলস্বরূপ উৎপাদিত এ সকল পদার্থ উদ্ভিদের উৎপন্ন স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়। ক্রিয়াশীল হলে পরে এটা কি হয়, তোমরা জানো যে ফাইটো হরমোন বা হরমোন অতি অল্প মাত্রায় কাজ করে, হ্যাঁ, এবং এটা খুব বেশি প্রয়োজন হয় না। তো ফাইটো হরমোন কত ধরনের আছে এটা আমরা একটু জেনে নিই। তোমরা দেখো, আমরা জানি যে প্ল্যান্ট হরমোনস আমাদের, যদি আমরা মূল প্ল্যান্ট হরমোনস গুলো আলোচনা করি তাহলে আমরা 5টি প্ল্যান্ট হরমোন আমাদের সিলেবাসে আছে, যেগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। তার মধ্যে অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনেন্স, জিবরেলিনস এবং ইথিলিন। আচ্ছা, এছাড়াও কিছু কৃত্রিম ভাবে উৎপন্ন হয় যেগুলো খুব কম আলোচনা হয়। তার মধ্যে হচ্ছে তোমার ব্রাসিনোস্টেরয়েডস, তারপর হচ্ছে স্ট্রিগোলেকটোনস এবং জ্যাসমনিক অ্যাসিড। যাই হোক, অক্সিন এটার বায়োসিনথেসিস বা যার থেকে উৎপন্ন হয়, এটা প্রিকারসর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যার নাম হচ্ছে ট্রিপ্টোফ্যান, এবং ইথিলিনও যে উৎপন্ন হয় উদ্ভিদের, সেটাও অ্যামাইনো অ্যাসিড থেকে। তার মানে ইথিলিনের প্রিকারসর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যার নাম হচ্ছে মেথিওনিন। কিন্তু অন্যান্য যেগুলো আছে, বিশেষ করে অ্যাবসিসিক অ্যাসিড, তারপর সাইটোকাইনিন, জিবরেলিনস, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার আইসোপ্যারানয়েডস কম্পাউন্ডস থেকে হচ্ছে। তো আইসোপ্যারানয়েডস কম্পাউন্ডস থেকে এইগুলো উদ্ভিদের দেহে সংশ্লিষ্ট হয়। তোমরা জানো যে এগুলো প্রাণীর দেহে যেহেতু টার্পিনয়েডস নিজে নিজে করতে পারে না, ফলে প্রাণী এগুলো উৎপাদনও করতে পারে না। যাই হোক, অক্সিনের আমরা যে জিনিসটা জানি যে মূলত অক্সিন, আমাদের যে একটা পূর্ব ধারণা আছে যে অক্সিন হয়তো সেল ডিভিশনে কাজ করে, এবং এটা মূল যে আমাদের সূচনাকারে করে, এবং তোমার জাইলেমের তোমার ডিফারেন্সিয়েশন এটা করে। এছাড়া অ্যাবসিসিক অ্যাসিড, এটা আমরা যেটাকে নেগেটিভলি দেখি, যে উদ্ভিদের বৃদ্ধিকে নেগেটিভলি মানে ইনভার্সলি ইফেক্ট করে। ইনভার্সলি ইফেক্ট করে মানে জড়তা নিয়ে আসে, অ্যাবসেশন নিয়ে আসে। তারপরে ধরো পত্র ঝরা, পত্র সতেজ পাতাকে জড়তা এনে পাতা ঝরিয়ে ফেলা, ডরমেন্সি, বার্ড এন্ড সিড এর উপরে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, বীজের সুপ্ততা যেটা, সেটাকে নিয়ন্ত্রণ করে। আমরা আসবো সাইটোকাইনিনস, এটা একটা পজিটিভ হরমোন। এটা ইনভার্সলি কাজ করে না, বরঞ্চ এটা বৃদ্ধিকে, উদ্ভিদের বৃদ্ধিকে প্রলম্বিত করে, ত্বরান্বিত করে, বিশেষ করে সেল ডিভিশন এবং তোমার সুট ফর্মেশন বা মুকুল বৃদ্ধিতে। এছাড়া জিবেরেলিনস যেটা, সেটাও সকল ধরনের পজিটিভ যে আমাদের বৃদ্ধি, সেটা নিয়ন্ত্রণ করে।
বিশেষ করে তোমার কাণ্ড বৃদ্ধি বা পোলেন টিউব বৃদ্ধি, যেটা জার্মিনেশনে খুব কাজে আসে। তো সেই কাজটাই জিবরেলিন্স করে থাকে। এছাড়া বাণিজ্যিক ভাবে জিবরেলিনের আরো ব্যবহার আছে, প্রয়োগ আছে, আমরা বিস্তারিত জানবো। আর ইথিলিনের কথাটা তোমরা কম বেশি জানো। ইথিলিনটা বেশি ব্যবহৃত হয়ে থাকে, তোমরা দেখেছো যে কলার রং আনার জন্য আমরা দেখেছি, যেটা ক্ষতিকারক, আমাদের বিশেষ করে ফল পাকানোর ক্ষেত্রে। আর অন্যান্য যে যেগুলো আছে, রেগুলেটরস গুলো আছে, সেগুলো কম বেশি কাজে আসে। যাই হোক, আমরা দেখলাম উদ্ভিদ হরমোনকে যদি আমরা শ্রেণী বিভাগ করি, তাহলে আমি বলেছি যে এটা প্রাকৃতিক, ন্যাচারাল অথবা সিনথেটিক উপায়ে যে কাজ করে, সেখানে সেটার উপরে ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেটা এটার উৎস বা উৎপত্তিটা কেমন। যেমন উদ্ভিদে যদি প্রাকৃতিক ভাবে উৎপন্ন হয়, সেগুলোকে আমরা প্রাকৃতিক হরমোন বলে থাকি, যেমন অক্সিন, জিবেরেলিন এগুলো। আর মানুষ দ্বারা পরীক্ষাগারে যে উৎপাদিত হরমোন, যেগুলো আমরা বাণিজ্যিক ভাবে ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে কৃত্রিম হরমোন। বিশেষ করে তোমার মনে করো ইন্ডোল বিউটারিক অ্যাসিড, তারপরে আছে প্রোপায়োনিক অ্যাসিড, ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড ইত্যাদি কৃত্রিম হরমোন। এছাড়া আরো কিছু প্রকল্পিত হরমোন আছে, যেটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত নয়, তবে এটার অস্তিত্ব মেনে নেওয়া হয়, যে যেমন ফ্লোরিজেন, ভার্নালিন, এই যে পুষ্প উদ্দীপক। এটা নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব। কেন কদম ফুল বর্ষাকালেই ফুটে, কেন গাঁদা ফুল শীতকালে ফুটে, গাছ তো মরে না, কদম গাছ তো থাকে, কিন্তু ফুলটা কেন ওই বর্ষাকালেই ফুটে। এটার প্রভাবটা একটা কাল্পনিক হরমোন ধরা হয়, যেটাকে বলা হয় যে ফ্লোরিজেন। তাহলে এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব। তাহলে আমরা মূলত আজকে প্রাকৃতিক হরমোন এবং কৃত্রিম হরমোন নিয়েই আলোচনায় থাকবো। তো প্রাকৃতিক হরমোন বা উদ্ভিদের প্রধান হরমোন বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে অক্সিন। অক্সিনের নাম তোমরা শুনে থাকবে। তোমরা দেখো অক্সিন, যেটার সাইন্টিফিক নেম হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। এটার স্ট্রাকচারটা যদি তোমরা একটু খেয়াল করো, যে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচারটা তোমরা দেখো, যে এখানে বেঞ্জিন আকৃতির যে স্ট্রাকচার দেখছো, তার সাথে আবার দুটো সাইকেল আছে, এবং আরেকটি নন সাইকেল আছে। এটার স্ট্রাকচারটার দিকে তোমরা খেয়াল রাখবে। এটা অনেকভাবেই লেখা যেতে পারে, তবে তোমার এই দুইটা সাইক্লিকের কাঠামো তোমরা মনে রাখবে, একটা ষড়ভুজ আর একটা হচ্ছে পঞ্চভুজ। আর যেটা নন সাইক্লিক, এটার মধ্যে আমরা যেভাবে মনে রাখি সহজে, যে একটি ঢেউ আছে। হ্যাঁ, কারণ এরপর আমরা যে স্ট্রাকচার গুলো দেখবো, সেগুলো তৈরি করে কার্বক্সিল মূলক তো অবশ্যই থাকবে, যেহেতু অ্যাসিড আছে, যে কোনো জৈব অ্যাসিড। আমরা বলেছি যে এটা একটা জৈব রাসায়নিক পদার্থ, তাহলে জৈব রাসায়নিক পদার্থ হলে সেই অ্যাসিডটাও হবে জৈব অ্যাসিড, এবং জৈব অ্যাসিডের সংকেত হচ্ছে মূলক হচ্ছে কার্বক্সিল মূলক। জৈব অ্যাসিড চেনার উপায় হচ্ছে তাতে অবশ্যই কার্বক্সিল মূলক থাকতে হবে। তাহলে ইন্ডোল 3 অ্যাসিডিক অ্যাসিডের রাসায়নিক সংকেতটা আমরা দেখলাম। এখন অক্সিনের যে মূল কাজ, এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ, প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রণ হরমোন। এটার উৎসটা কোথায়? এটা উদ্ভিদের মূল, কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, অপরিণত পাতা বা কচি পাতা, যেহেতু এটা প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক, এখানে এটা বিশেষ করে, অথবা ভ্রূণমুকুল আবরণীতেও এটা পাওয়া যাবে। তাহলে আমরা যে রাসায়নিক গঠন দেখেছি, সেখানে তোমরা দেখেছো এই অক্সিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন মৌলের সমন্বয়ে গঠিত হয়েছে। আর এটার বৈশিষ্ট্য আমরা তো আলোচনা করবই। তারপরে এখানে আমি একটু বলে রাখি যে এটা আলোক সংবেদনশীল। আর অক্সিনের যে বিস্তারিত কাজ আমরা এটা পরবর্তীতে দেখব। আমরা এখন অক্সিনের যে সিনথেসিস, বায়োসিনথেসিস অফ অক্সিন, অক্সিনের সংশ্লেষ, এটা কিভাবে হয়। আমরা প্রথমেই বলেছিলাম যে অক্সিনের প্রিকারসর বা পূর্বসূরি, বা যেটার থেকে অক্সিজেন উৎপন্ন হয়, সেটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান। তো কোথায় এটা উৎপন্ন হবে? এটা উৎপন্ন হবে তোমার মেরিস্টেম, এটা উৎপন্ন হবে কচি পাতায়, এটা উৎপন্ন হবে বাড়ন্ত
ফল অথবা বীজে। তো কিভাবে সংশ্লেষ হয় তোমরা যদি মনে করে দেখো যে আমি বলেছিলাম যে ট্রিপ্টোফেন হচ্ছে অক্সিনের প্রিকারসর। প্রিকারসর কি? অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফেন। তাহলে এই পাথওয়েটার নাম আমরা বলতে পারি ট্রিপ্টোফেন ডিপেন্ডেন্ট পাথওয়ে, যেটাকে সিকিমেট পাথওয়েও বলা হয়। তাহলে এটা খুব সহজ একটি বিক্রিয়া, তোমাদের মনে রাখার জন্য স্ট্রাকচার দিয়ে এখানে দেখানো হলো। দেখো তোমরা তোমরা ট্রিপ্টোফেনের স্ট্রাকচারটা জানো। ট্রিপ্টোফেনে তো একটা কার্বক্সিলিক মূলক আছে এবং ট্রিপ্টোফেনে দুটো অ্যামিনো মূলক থাকে। তাহলে এই যে ট্রিপ্টোফেন যখন তোমার ইন্ডোল 3 পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, এটা তোমার ট্রিপ্টোফেন পাইরুভেট ট্রান্সঅ্যামাইনেজের মাধ্যমে এটা ইন্ডোল 3 পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো। এরপরে এটা আবার ডিকার্বক্সিলেজ হয়ে ইন্ডোল 3 অ্যাসিটালডিহাইডে পরিণত হয়ে গেল। তার মানে এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড মুক্ত হলো। ডিকার্বক্সিলের এনজাইমের কাজই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করা। তো যাই হোক, তারপরে ইন্ডো 3 অ্যাসিটালডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইমের সহায়তায় আমরা সবশেষে এই অক্সিন, যেটাকে আমরা বলি ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, সেটা পেয়ে যাব। তাহলে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড ট্রিপ্টোফেন থেকে মাত্র 3টি বিক্রিয়ার সমন্বয়ে এই আমরা পেয়ে যাচ্ছি। এটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিড, ইন্ডোল 3 পাইরুভিক অ্যাসিড পাথওয়ে। তাহলে এই সংশ্লেষটা তোমাদের যদি পরীক্ষায় আসে, আশা করি তোমরা দিতে পারবে। আর এখন আমরা যদি বলি যে অক্সিনের যদি তোমরা সংজ্ঞাটা দিতে চাও, তাহলে তোমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারো যে উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, মূল আবরণী বর্ধনশীল কচি পাতা, কোষ ইত্যাদি থেকে, বিশেষত মেরিস্টন থেকে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত যে সকল জৈব অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাদেরকে একসঙ্গে অক্সিন বলে। আমরা জানি অক্সিন কিন্তু অনেক ধরনের আছে। ইন্ডোল 3 অ্যাসিডিক অ্যাসিডের ছবি আমরা দিলাম, তোমরা এটা একটা স্কাল বা স্ট্রাকচার ধরে নাও। অক্সিন অনেক ধরনের আছে। তো এখন অক্সিনের কাজগুলো কি? আমরা বলেছি যে অক্সিন কিন্তু উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক। তোমরা যে আজকের যে চ্যাপ্টার, এটার মধ্যে আমাদের যতগুলো আলোচনা করব, এটা আমরা সর্বপ্রথম আলোচনা করছি অক্সিন এই কারণে যে এটাই কিন্তু প্রধান। এই অক্সিন হচ্ছে উদ্ভিদের সবচেয়ে প্রধান ফাইটোহরমোন। তো এই হরমোনের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজিত করা, কোষের আয়তনে প্রসারিত করা, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করা, কার্কিক মুকুল বৃদ্ধি করা, ফলে উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটে। আর যে অ্যাবসিসিক অ্যাসিড যে কাজটা করে, তার ঠিক বিপরীত কাজটা করে অক্সিন। তার মানে অঙ্গমোচন রোধ করা, যেমন পাতা ঝরে পড়া, ফল অথবা মুকুল ঝরে পড়া রোধ করা, অপরিণত পতন, এগুলা রোধ করার মূল কাজই হচ্ছে অক্সিন। আর অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে এটার বিপরীত কাজ করে। তাছাড়া অক্সিন তোমার বিভিন্ন যে লঘু ঘনত্বের অক্সিজেন দিয়ে তুমি ফুল, পাতা এগুলোর নিয়ন্ত্রণ করানো যায়। এটা প্রস্ফুটনে সহায়তা করা যায়। ফলের বৃদ্ধিতে এটা কাজে লাগে। উদ্ভিদের লিঙ্গ নির্ধারণেও এটা করা যায়। আসলে অনেক কাজ হলেও আমরা অক্সিনের ব্যবহারিক প্রয়োগটা আমরা কি করি? অক্সিনের ব্যবহারিক প্রয়োগ মূলত বীজহীন ফল উৎপাদনে আমরা যদি দেখি, যেটা বাণিজ্যিক ভাবে এখন টমেটো, বেগুন, লাউ, কুমড়ো এগুলো বীজহীন ভাবে উৎপাদনের জন্য বৈজ্ঞানিক ভাবে অক্সিন প্রয়োগের সফলতা দেখা গিয়েছে। তাছাড়া কলম তৈরিতে, যেহেতু এটা তোমার বিভিন্ন বংশ বিস্তারের জন্য, বিশেষ করে নানা ধরনের ফুল গাছ এবং ফল গাছে অক্সিন প্রয়োগ করা হয়ে থাকে। আবার ক্ষেতের আগাছা দমনের জন্য কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করা হয়ে থাকে। আর অকাল পাতা বা ফল যাতে ঝরে না পড়ে, একটা নির্দিষ্ট সময় যাতে ফল মানে সংগ্রহ করা যায়, যদি ফল সংগ্রহের আগেই কিছু ফল ঝরে যায়, তাহলে বারবার ফল সংগ্রহ করা যেমন একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক তেমনি বারবার যদি ঝরে পড়ে, তখন একসাথে ফলগুলোকে বাজারজাত করা যায় না। ফলে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে ফলটা
অপরিণত অবস্থায় ঝরে না পারে, পরে একসাথে যাতে ফল সংগ্রহ করা যায়, বাণিজ্যিক ভাবে এটাকে বাজারজাত করা যায়, এই কারণে এটা কৃত্রিম ভাবে অনেক সময় ফল গাছে অক্সিন প্রয়োগ করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো গাছ মানে ক্ষত হয়, বিশেষ করে মুকুল করার সময় বা এমনিতে যদি কোনো গাছ ছাঁটাই করা হয়, তখন সেই ক্ষত পূরণের জন্য বা দ্রুত সারানোর জন্য কৃত্রিম ভাবে সেখানে অক্সিন প্রয়োগ করা হয়ে থাকে। তো আমরা অক্সিনের নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আরেকটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক জিবেরেলিন, যেটা একটা ফাইটো হরমোন, আমরা আলোচনা করি। এই যতগুলো ফাইটো হরমোন দেখছো, এই ফাইটো হরমোন গুলো কিন্তু একটি কোনো যৌগ নয়, এই ধরনের যৌগ অনেকগুলো পাওয়া গিয়েছে। ফলে আমরা কিন্তু এখানে একটি স্ট্রাকচার দিয়েছি মাত্র, যদিও তোমরা দেখছো জিবেরেলিক অ্যাসিড একটি স্ট্রাকচার, কিন্তু এটাকে ধরতে হবে তোমাদের এটা একটা স্কাল। কারণ জিবেরেলিক অ্যাসিড, নানা ধরনের জিবেরেলিক অ্যাসিড আবিষ্কৃত হয়েছে এবং আবিষ্কারের ক্রম অনুসারে সেই জিবেরেলিক অ্যাসিড কে 1, 2, 3 এভাবে নামকরণ করা হয়েছে। অর্থাৎ যে জিবেরেলিক অ্যাসিডটি প্রথম আবিষ্কৃত হয়েছে তাকে GA1, ক্যাপিটাল জি ক্যাপিটাল A1, যেটি তারপরে তারপরে আবিষ্কৃত হলো সেটিকে GA2, এরপরে এভাবে ক্রমান্বয়ে এটার নামকরণ করা হয়েছে। তাহলে জিবেরেলিক অ্যাসিডের যদি আমরা সাধারণ গাঠনিক কাঠামোটা দেখি, অক্সিনে যেমন তোমরা দুটি চক্র দেখেছিলে, এখানে কিন্তু তোমরা তিনটি চক্র দেখছো। তাহলে এই কাঠামোটা তোমরা মনে রাখবে। আর যেহেতু অ্যাসিড আছে, তোমরা কিন্তু একটা কার্বক্সিল মূলক থাকতে হবে। আমি আগেও বলেছি যে জৈব অ্যাসিডে একটা কার্বক্সিল মূলক থাকবে। আর এখানে তোমরা চক্র কয়টি, তারপরে ওখানে তোমরা একটি নন সাইক্লিকও দেখেছিলে, এখানে কোনো নন সাইক্লিক নেই, এখানে তিনটি সাইক্লিক আছে। তার মানে এই জিবেরিক অ্যাসিডের স্কালটা তোমরা যদি মনে রাখো যে তিনটি সাইকেলের মধ্যে দুটি হচ্ছে সর্বভুজ আকৃতি এবং একটি হচ্ছে পঞ্চভুজ আকৃতি, যার মধ্যে তোমার কি থাকে, কার্বক্সিল মূলকটা থাকে। তাহলে জিবেরিলিন এক ধরনের বৃদ্ধি সহায়ক ফাইটো হরমোন। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় মূলত বীজপত্র পাতার বর্ধিষ্ণু অঞ্চলে এই জিবেরিলিনটা পাওয়া যায়। জিবেরিলিনের মূল কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি আর অঙ্কুরোদ্গমে সহায়তা করা, অঙ্কুরোদ্গমে সহায়তা করা। তাহলে যদি জিবেরেলিনের আমরা উৎস বা আমরা যদি এটা কোথায় পাওয়া যায় উদ্ভিদের, আমরা যদি উৎস খুঁজি তাহলে দেখবা যে জিবেরেলিন যেহেতু অঙ্কুরোদ্গমে সহায়তা করে, অবশ্যই এটা পরিণত বীজে পাওয়া যাবে, পরিণত বীজে বীজপত্রে পাওয়া যাবে। আর পাতার ভাজক কলায়, পুষ্পার্ঘে এগুলো পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু স্ট্রাকচারে দেখেছি জিবেরেলিনের গাঠনিক উপাদান দেখেছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি দিয়ে এটা গঠিত। আর এর বৈশিষ্ট্য তো এটা অবশ্যই অম্লধর্মী হবে। আর আমরা এটার বিস্তারিত কাজ আমরা আসছি। এখন আমরা জিবেরেলিন সিনথেসিসটা একটু দেখি যে কিভাবে জিবেরেলিন উদ্ভিদে সংশ্লেষিত হয়। তোমাদের বোধহয় মনে আছে আমরা বলেছিলাম জিবেরেলিন যে কি করে, জিবেরেলিন এটার যে প্রিকারসর, সে প্রিকারসর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড না, এটা হচ্ছে আইসো। আমরা এখানে দেখছি যে জিরানিল জিরানিল পাইরোফসফেট, এটা হচ্ছে তোমার প্রিকারসর জিবরেলিনের। জিবরেলিন সংশ্লেষিত হয় তিন জায়গায়। সাইটোপ্লাজমের তোমার যে কোষাণু আছে, কোষের সাইটোপ্লাজমে আমরা প্রথম ধাপটা এটা সংগঠিত হবে প্লাস্টিডে, এবং দ্বিতীয় ধাপটা সংগঠিত হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আই মিন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে এরপরে এটা সাইটোপ্লাজমে চলে যাবে। তাহলে প্রথম অবস্থায় কি ঘটে? প্রথম অবস্থায়
এই যে তোমার এই জিরেনিল জিরেনিল পাইরোফসফেট, এটা ইএনটি প্রপাইলস ডাইফসফেট এ পরিণত হবে সিপিএস এর এনজাইমের সহায়তায়। তারপরে এটা ইটিএন কিউরেনে পরিণত হবে কিউরেন সিনথেসিসের মাধ্যমে। এই ইটিএন কিউরেন এখন প্লাস্টিক থেকে এটা চলে যাবে কোথায়? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই ইটিএন করিনটা এরপরে ইটিএন করনিক অ্যাসিডে পরিণত হলো। এই ইটিএন করনিক অ্যাসিড এটা আর এখানে থাকবে না। এটা এখান থেকে যখন তোমার এই প্রাইমারি জিবেরেলিন, যেটাকে ক্যাপিটাল জি এবং ক্যাপিটাল A12 দিয়ে মানে দেখানো হয়েছে, এটা তৈরি করবে। তোমাদের মনে রাখা উচিত যে এই প্রাইমারি জিবেরেলিন GA12 থেকেই এটা যখন সাইটোপ্লাজমে আসবে, তখন উদ্ভিদ প্রয়োজন অনুসারে এই প্রাইমারি থেকে সকল জিবেরেলিন GA1 GA4 বা আরো যা যা আছে এটা অক্সিডেজ বা জারিত হয়ে বাকি জিবেরেলিন গুলো এই GA12 থেকে সংশ্লেষিত হয়। তার মানে এই জিবেরেলিনটা তোমার একাধারে প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং সাইটোপ্লাজমে পাওয়া যায়। জিবেরেলিন কি কাজ করে? জিবেরেলিনের মূল কাজ হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, বীজের এবং কুড়ির সুপ্ততা ভঙ্গ করা। তোমরা ডরমেন্সি আলাদা একটা চ্যাপ্টার আছে, বীজের সুপ্ততা ভঙ্গ, তোমরা এটা আলাদাভাবে পাবে যে বীজের সুপ্ততা কি। এটা আমরা আরো বিস্তারিত সেই চ্যাপ্টারে আলোচনা করব। শুধু এতটুকু বলে রাখি যে একটা অপটিমাম টাইম থাকে একটা বীজের অঙ্কুরোদ্গমের। সেই অঙ্কুরোদ্গমের যদি অপটিমাম টাইমে সে অঙ্কুরিত না হয়, তখন জিবেরেলিন এই অঙ্কুরোদ্গমে সহায়তা করে। তো ফলে সকল বীজ তো ইয়ে করে না, মানে অঙ্কুরিত হয় না, কোনো কোনো বীজ অঙ্কুরিত হয় না। তাহলে জিবরেলিনের কাজ হচ্ছে এই অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি করা। আর একইভাবে গাছের ফলের সংখ্যা, ফুল ফোটাতে সহায়তা করে। এরকম আরো অনেক বাণিজ্যিক কাজ আছে, আমরা আসবো। তাহলে জিবরেলিনকে আমরা আবারও বলেছি, জিবরেলিন হচ্ছে এমন একটি যৌগ যে যৌগটি হচ্ছে তোমার নাইট্রোজেন বিহীন, যার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। এবং এই জিবরেলিনে অনেক ধরনের জিবরেলিন আছে। জিবরেলিক অ্যাসিড এটা তোমার আবিষ্কারের ক্রমানুসারে কোনটাকে GA1 যেটা শুরুতে হয়েছে, এভাবে GA2 GA3 GA4 এভাবে বলা হয়। তবে আমরা সাধারণত অক্সিজেনে যেমন দেখেছি ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এখানেও আমরা সবচেয়ে বেশি যে জিবরেলিনটা পাওয়া যায় সেটা হচ্ছে GA3। এটাকেই বেশি কাজে লাগানো হয়, বিশেষ করে তোমার বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করার জন্য। তো আমরা জিবরেলিক উদ্ভিদের পরিপক্ক বীজে বেশি উৎপন্ন হয়, তোমরা তো এটা জানোই। আর প্রধান শরীরবৃত্তীয় কাজগুলো হলো এটা জিবরেলিন খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। আমরা অক্সিজেনে দেখেছি যে আয়তনে বৃদ্ধি করে, আর জিবরেলিন হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করে। তো সমস্ত রকম উদ্ভিদের ফুল ফোটাতে সহায়তা করে, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, পাতা, ফুল এবং ফলের আয়তন বৃদ্ধি, আর বীজহীন ফল উৎপাদনে সহায়তা করে। তোমরা একটা পেঁপের ছবি দেখছো, বীজহীন পেঁপে, অবশ্যই এটা দেখতে এবং খেতে ভালো লাগবে। কিছু আঙ্গুরে বীজ থাকে যেগুলো খেতে ভালো লাগে না, বা আমরা একটু এম্বারেসিং বোধ করি। তো যদি বীজ না থাকে তাহলে সে ফলটা খেতেও আরো ভালো, মানে বীজ ফেলা বা গিলে ফেলা এই ঝামেলাটা থাকে না। ফলে বাণিজ্যিক ভাবে বীজহীন ফলের চাহিদা খুব বেশি। এই কারণে বীজহীন ফল উৎপাদনে জিবরেলিনের ব্যবহারও বেশ বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়ে থাকে। আঙুর, আপেল, নাশপাতি প্রভৃতি ফলে তোমার এই জিবরেলিনের ব্যবহারটা বেশি হয়ে থাকে। আর জিবরেলিনের আরেকটা ব্যবহার হচ্ছে তোমার এটা লিঙ্গ নির্ধারণে, বিশেষ করে যে সকল উদ্ভিদ একলিঙ্গ, তো সেক্ষেত্রে তুমি যদি চাও যে এটাকে স্ত্রীলিঙ্গে ফুল প্রস্ফুটন করাতে হবে, তখন কিন্তু এই জিবরেলিন প্রয়োগ করা হয়। আমরা এবার আসি সাইটোকাইনে।
সাইটোকাইনিন হচ্ছে আমাদের একটা বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ। নাম থেকে তোমরা দেখতেছো সাইটো মানে কোষ, সাইটোকাইনিন দিয়ে বোঝাতে কোষের বিভাজন। তার মানে এটা মূলত কোষ বিভাজনে ভূমিকা রাখে। সাইটোকাইনিন অবশ্যই পজিটিভ ভূমিকা রাখে। তার মানে কাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারীয় যৌগ পদার্থ। তো এটা নানান নামে ডাকা হয়ে থাকে। সাইটোকাইনিনকে কেউ কাইনেটিন বলে, কেউ সাইটোকাইনিন বলে, ঠিক আছে। তো যে নামেই ডাকা হোক, এটা মূলত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত একটি যৌগ, যেটা তোমার উদ্ভিদের ফল এবং শস্য উৎপাদনে এটা ব্যবহৃত হয়ে থাকে। তোমরা সাইটোকাইনিনের স্ট্রাকচারটা দেখছো। এখানে তোমরা, আমি বলেছি সবসময় স্ট্রাকচারে তোমরা দুটো জিনিস খেয়াল করবে। কয়টা সাইকেল? দুটো সাইকেল। এবং নন সাইক্লিক ঢেউ কয়টা আছে তোমরা দেখো। নন সাইক্লিক ঢেউ যদি দেখো, আপস এন্ড ডাউন, দুটো আপস দুটো ডাউন, এটা মনে রাখলেই হবে। দুটো আপস দুটো ডাউন, তাহলে তোমাদের আর এই স্ট্রাকচারে ভুল হবে না। একটি ষড়ভুজ, একটি পঞ্চভুজ, কয়টি নাইট্রোজেন আছে এটি মনে রাখবে। আর হচ্ছে তোমার নেক্সট কয়টি ঢেউ আছে এবং এগুলো মনে রাখলে আমার মনে হয় তোমাদের সাইটোকাইনিনের স্ট্রাকচার সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে, অথবা তোমরা যখন এটা বায়োসিনথেসিস করবা তখন সমস্যা হবে না। আমরা একটু সাইটোকাইনিন নিয়ে আমরা দেখি যে সাইটোকাইনিন, আমরা বলেছি যে সাইটোকাইনিন জিনিসটা কি, সাইটোকাইনিন কোথায় পাওয়া যেতে পারে। তোমরা যদি দেখো যে সাইটোকাইনিন, এটা একটা কিসের ছবি? ছত্রাক, মাশরুম। তো সাইটোকাইনিন ছত্রাক উৎপন্ন করতে পারে। এটা মশ জাতীয় উদ্ভিদ দেখছো, মশে আমরা সাইটোকাইনিন পাই। এমনকি ব্যাকটেরিয়াতেও সাইটোকাইনিন পাওয়া যায়। তাহলে সাইটোকাইনিন আমরা যদি দেখি যে এটাকে আমরা কি হিসেবে বিবেচনা করতে পারি, এটার স্ট্রাকচারটা তোমরা দেখেছিলে যে এখানে যে সাইটোকাইনিনের আমরা যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, এখানে সেই স্ট্রাকচারটা মানে ভেঙে দেখিয়েছে। তো তোমরা দেখো উদ্ভিদের যে কাক্ষিক মুকুল আছে, যে যেটাকে শুট বলে, এবং যে মূল আছে রুট, এখানেই বেশি মূলত সাইটোকাইনিন পাওয়া যায়। মানে বর্ধিষ্ণু অঞ্চলে, মূল যেমন মাটির নিচের দিকে বর্ধিষ্ণু হয় মেরিস্টেম, মূলত তোমার বর্ধিষ্ণু মূলে মেরিস্টেমে তোমার এই সাইটোকাইনিনটা বেশি সংশ্লিষ্ট হয়। তাহলে সাইটোকাইনিনের কাজ কি? নাম অনুসারে তো আমরা বলেছি যে এটা সেল ডিভিশন ইনক্রিজ করে, মানে কোষ বৃদ্ধি, বিভাজন বৃদ্ধি ঘটাবে। কোষ বিভাজনের বৃদ্ধি যদি ঘটায় তাহলে কি ঘটবে? তোমার যদি কোষ বিভাজনের বৃদ্ধি ঘটে তাহলে আমরা বলতে পারি মোর মাইটোসিস, তার মানে বেশি মাইটোসিস ঘটবে। সাইটোকাইনিনের প্রয়োগের ফলে বেশি মাইটোসিস ঘটবে। মোর মাইটোসিস ঘটলে আমাদের কি হবে? মোর সেলস, মানে বেশি আমরা কোষ পাবো। যদি আমরা বেশি কোষ পাই তাহলে কি হবে? তাহলে প্ল্যান্ট গ্রোথ বেশি হবে। সহজ বিষয়। তাহলে সাইটোকাইনিন কিসে ভূমিকা রাখে? প্ল্যান্ট গ্রোথে ভূমিকা রাখে। এটার এখন বাণিজ্যিক ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি? এটার একটি বাণিজ্যিক ব্যবহার আমরা বলতে পারি যে এটা যদি সেন্সেশন বা পত্র ঝরা কমানো, এটা পত্র ঝরা কমিয়ে দিবে, ফলে সতেজ থাকবে বেশি। আরেকটা আমরা কি বলতে পারি? আরেকটা বলতে পারি যে এটা ফুলকে সতেজ রাখবে। তাহলে ফুল যদি বেশি দিন সতেজ থাকে বাণিজ্যিক ভাবে, এই কারণে সাইটোকাইনিনটাও বেশি ব্যবহৃত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে, যেহেতু কোষ বিভাজনে এটা বেশি হয়, বেশি কাজে লাগে, এই কারণে এটা টিস্যু কালচার ল্যাবে সাইটোকাইনিন হরমোনের ব্যবহারটা বেশি হয়। টিস্যু কালচার ল্যাবে দ্রুত উদ্ভিদ চারা জন্মানোর জন্য এই টিস্যু কালচারটা এটা ব্যবহার করে। ফলে তোমরা দেখছো যে সাইটোকাইনিনটা মূলত কোষের বিভাজনে ব্যবহৃত হয়। তোমাদের পরীক্ষায় লেখার জন্য আমি এভাবে মানে দিয়ে দিলাম, তোমরা দেখতে পাবে। যেহেতু আমাদের
আরো দুটো হরমোন আলোচনার বিষয় আছে, এখন আমরা একটু দ্রুত যাব। একটা হচ্ছে যে ইথিলিন হরমোন। তোমরা জানো যে সবচেয়ে সহজ স্ট্রাকচারটা হচ্ছে ইথিলিন। দুটো কার্বনের ডাবল বন্ডের মাধ্যমে ইথিলিন তৈরি। তো ইথিলিন তো তোমরা জানো যে ইথিলিন, আমি এটাও বলেছি এটার প্রিকারসর হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড, আমরা স্ট্রাকচারে বলেছিলাম। তো যদিও এটাকে বলা হয় যে মেথিওনিন থেকে হয়, অনেকে বলে থাকে যে এটা লিনোলিক অ্যাসিড থেকে হয়, যদিও লিনোলেনিক অ্যাসিড থেকে ইথিলিন সংশ্লেষের কোনো মানে বাস্তব প্রমাণ পাওয়া যায়। ফলে আমরা এই মেথিওনিন থেকে যে সংশ্লেষ হয় সেটাই আমরা মূলত এখন আলোচনা করব। যেহেতু লিনোলেনিক অ্যাসিড থেকে আমাদের এই সংশ্লেষণের আসলে এটা আনুমানিক, প্রকল্পিত বলো বা কাল্পনিক বলো, এটার আসলে এখনো প্রমাণিত তেমন ভাবে হয়নি, কিন্তু এটা কৃত্রিম ভাবে হয়তো বা করা যেতে পারে। প্রাকৃতিক ভাবে মূলত মেথিওনিন থেকেই এই ইথিলিনটা সংশ্লেষিত হয়ে থাকে। এটার সংশ্লেষটা অত্যন্ত সহজ। মিথিলিন থেকে যে ইথিলিনটা সংশ্লেষ হয়, তোমরা যদি এখন ধাপগুলো দেখো, যে স্যাম সিনথেসিস, স্যাম মিন্স হচ্ছে এডিনোসিন মেথিওনিন সিনথেসিস। এটা এটিপি যখন ফসফোরাইলেশন হয়, এটিপি থেকে অজৈব ফসফেট মুক্ত হয়, সেই শক্তি দিয়ে তখন সে এস এডিনোসিল মেথিওনিন বা এটাকে আমরা এডিওমেট বলি। এবং এখান থেকেই তোমার দুটো কি তিনটি দুটো ধারায় এই যাবে, যার একটি ধারায় আবার এটা একটা চক্র তৈরি করবে এবং আরেকটি ধারায় এটা অ্যামিনো সাইলো প্রোপেইন কার্বক্সিলেজ এনজাইম তৈরি করবে। অ্যামিনো সাইলো প্রোপিন কার্বক্সিলেজ তৈরি করার পরের ধাপ হচ্ছে ইথিলিন। আর দ্বিতীয় যে তোমরা দেখছো, দ্বিতীয় যেটা হচ্ছে পাই মিথাইল থায়ো এডিনোসিন, এটা আবার চক্রাকারে মিথিওনিন তৈরি করবে। তাহলে এটা যাতে পরবর্তীতে আবার আমাদের ইথিলিন তৈরি করতে পারে, সে আবার নতুন করে মেথিওনিন তৈরি করবে। এটা আরেকটা পাথওয়ে চলতে থাকবে। আর এখানে এসিসি সে আবার কি তৈরি করবে, এসিসি আবার তৈরি করে ফেলবে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এসিসি সিনথেসিসের মাধ্যমে সে এখন ইথিলিনের ধাপে চলে যাবে। এখানে একটি অক্সিডেজ বিক্রিয়া ঘটবে। এই অক্সিডেজ এসিসি অক্সিডেজের মাধ্যমেই এই ইথিলিনটা এখানে তোমার সংশ্লেষিত হবে। তো ইথিলিনের কাজ আমরা মূলত আমরা যেটা জানি যে ইথিলিন ওই অ্যাবসিসিক অ্যাসিডের মতোই এটা নেগেটিভ কাজ করে থাকে, মূলত দ্রুত মানে কি আনে, পরিপক্কতা আনে। দ্রুত পরিপক্কতা আনা মানে কি, মানুষ তো চায় চিরযৌব, যদি বার্ধক্য নিয়ে আসে তাহলে তো এটা ভালো না। এই কারণে এটাকে আমরা মানে বলতে চাই যে অক্সিন জিবরেলিন সাইটোকাইনিনের বিপরীত হচ্ছে ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড। তার মানে এগুলো হচ্ছে তোমার পরিণতিটা বেশি ঘটাবে। তার মানে পাতা ফুল ফলের ঝরে পড়া ত্বরান্বিত করবে, পাকতে সহায়তা করবে। তোমরা এই যে কলার ছবি দেখছো, কৃত্রিম উপায়ে ফল পাকাতে ইথিলিনের বহুল ব্যবহার আছে, যদিও এটা ক্ষতিকর, কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে কৃত্রিম উপায়ে। এই ফল এবং ফুল সৃষ্টিতে আমরা দেখি যে ইথিলিনের প্রচুর ব্যবহার আছে। এখন আমরা আরেকটি ইনহিবিটরস দেখি, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা তোমরা দেখো, একটি সাইকেল এবং দুটি নন সাইকেলই চক্রের মাধ্যমে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। এবং অ্যাসিড যেহেতু, অবশ্যই এটার মধ্যে কার্বক্সিল মূলক থাকবে। তাহলে অ্যাবসিসিক অ্যাসিডে তোমাদের এখানে তোমরা দেখতে পাবে যে এখানে অ্যাবসিসিক অ্যাসিড মূলত তিনটি কাজ করে থাকে। এটা থ্রি কাইন্ডস অফ ইনহিবিটরস। আমাদের এই অ্যাবসিসিক অ্যাসিড তিন ধরনের আছে। একটা হচ্ছে ইনহিবিটরস বি হিসেবে সংশ্লেষিত, আরেকটা হচ্ছে অ্যাবসেশন 2, আরেকটা হচ্ছে ডরমিন। ডরমিন নিয়ে সূত্রতা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে এটা কোথায় উৎপন্ন হবে? অবশ্যই পরিণত পাতায়, বিশেষ করে যখন স্ট্রেসে থাকে উদ্ভিদ, তাছাড়া মূলে, হ্যাঁ, এবং এটা মূলে উৎপন্ন হয়ে
এটা চলে যাবে কোথায়? এটা কাকটিক মুকুলে চলে যাবে। এখানে আমরা কিন্তু আগে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন তোমরা দেখো, মূলত আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একটু দ্রুত আলোচনা করে যাই। তোমরা এটা দেখবে যে এটা আহ, কখন উৎপন্ন হয়? উদ্ভিদের যখন স্ট্রেসে থাকে, উদ্ভিদ যখন পত্ররন্ধ্র বন্ধ করতে এটা সহায়তা করে। আর এটা আমাদের দেখা যায় যে এটার একটা ভালো দিক হচ্ছে প্রি ম্যাচিউর জার্মিনেশন বন্ধ করে। তার মানে যে সকল আমরা লিগুম জাতীয় ডাল বা এগুলো আমরা যখন হিমাগারে রাখি তখন এটা যাতে গজিয়ে না যায়, তখন কিন্তু এটা ইনহিবিটর হিসেবে ভালো কাজ করে। আর ফলে এটা তোমার ডরমেন্সি মেনটেন করে, তার মানে বীজের সুস্থতা মেনটেন করে। তো মূলত এটা ইনহিবিটর, জেনারেল গ্রোথ ইনহিবিটর হিসেবেই কাজ করে। তাহলে আমরা পত্ররন্ধ্র বন্ধ, খোলা এবং অন্যান্য যে সকল বিষয়গুলো আমরা জানি সেগুলোই মূলত অ্যাবসিসিক অ্যাসিডের কাজ। তারপরও তোমাদের পরীক্ষায় লেখার জন্য এখানে বিস্তারিত ভাবে দেয়া হলো অ্যাবসিসিক অ্যাসিড কিভাবে কাজ করে। অ্যাবসিসিক অ্যাসিড শেষে আমরা এখন একটা সামগ্রিক একটা চিত্র তোমাদের বলতে চাই যে কৃষি কার্যে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ। আমরা সিনথেটিক প্ল্যান্ট হরমোন ইন এগ্রিকালচার, এটা একটা ইস্যু আছে। তোমরা জানো যে প্রাকৃতিক ভাবে তো উদ্ভিদ তার হরমোন তৈরি করেই, কিন্তু আমাদের বিশেষ প্রয়োজনে আমরা ওই যে বললাম যে আমাদের কোনো বীজ সংরক্ষণের জন্য বা কোনো ফল দ্রুত পাকানোর জন্য বা কোনো ফল ঝরা রোধের জন্য আমরা নানান ভাবে কৃত্রিম ভাবে এই এখন আমাদের সুবিধার জন্য আমরা ফল প্রয়োগ করে থাকি। আবার 12 মাস যাতে আমরা ফল পেতে পারি, এই সকল ক্ষেত্রে দেখা যায় যে অপরিণত ফলকে পরিপক্ক করার জন্য, আবার পরিপক্ক বিলম্বিত করার জন্য নানান ধরনের কাজে আমরা এই ধরনের হরমোন ব্যবহার করে থাকি। তাহলে এই কৃত্রিম হরমোনের কাজ এবং গুরুত্বের মধ্যে আমরা প্রথমেই বলবো বাণিজ্যিক ভাবে বীজহীন ফল উৎপাদনটা হচ্ছে সবচেয়ে অগ্রাহ্য, অগ্রাধিকার পায় এবং এটা চাহিদাও খুব বেশি, যেটাকে আমরা পার্থেনোকার্পি বলে থাকি, যেটা তোমার বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে, পেঁপে, পেয়ারা, খেজুর, আঙুর ইত্যাদি। তাছাড়া শাখা কলমে মুই সৃষ্টি, তারপরে আগাছা নির্মূল, অপরিণত অঙ্গের মোচন রোধ, অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করা, মুকুল উদ্গম বিলম্বিত করা, ফল ধরতে সহায়তা করা, ফলের বৃদ্ধি ও পরিপক্কতা নিয়ন্ত্রণ করা, পুষ্প পরিস্ফুটনের নিয়ন্ত্রণ, আর জরা রোধ করা। আমরা একটু ক্যাবেজের ছবি দেখিয়েছিলাম, বাঁধাকপি যাতে শুকিয়ে না যায়, যাতে বাজারজাত করার আগে যাতে এটা মানে নষ্ট না হয়ে যায়, এই জরা রোধ করার জন্য এই ধরনের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তোমরা আরো বিস্তারিত জানার জন্য ওয়েবার ড্যানিয়েলের উদ্ভিদ হরমোন বৃদ্ধি ও প্রজননের রাসায়নিক নিয়ন্ত্রণ বইটি দেখতে পারো, এবং আরো কিছু রেফারেন্স বইয়ের তালিকা আমি দিলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেশন ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকবে এবং ভালো থাকবে, এটা বলে আমি আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার লেকচার এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করতে পারো, অথবা আমার ফেসবুক পেজে মেসেঞ্জার গ্রুপে তোমরা করতে পারো যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে।